হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওর প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে আমি কিছু হলুদ মরিচ আর কি, এগুলো মরিচগুলো শুকনা মরিচ এবং হলুদ এগুলো সম্পূর্ণভাবে আমি ভালো করে ছাদে রোদে শুকিয়ে তারপর কিন্তু এটা আমি বাজারে পাঠিয়েছি এগুলো ভাঙানোর জন্য। তো যাই হোক, এটা কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে আগে ভালো করে শুকিয়ে তারপর কিন্তু আমি ভাঙানোর জন্য বাজারে পাঠিয়েছিলাম এবং ভালো করে ছাদে শুকানোর পর কিন্তু আমি আরেকবার এগুলোকে ভালো করে আর কি নেড়ে চেড়ে দিলাম। দেখলাম হ্যাঁ ঠিকঠাকভাবে শুকিয়েছে কি না, দেখলাম যে না, আরও দু একবার রোদ দিতে হবে এই আর কি। যাই হোক, আমি কিন্তু এখান থেকে একটি পিঠা রেসিপি তৈরি করব। সম্পূর্ণ কেক শেপের মতোই দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা কেক হবে না, এটা একটা পিঠাই হবে। কারণ এটা তৈরি করতে কেক তৈরি করতে গেলে সম্পূর্ণভাবে ডিম লাগে, তো আমি এখানে কিন্তু কোনো ডিম অ্যাড করিনি। ঘরোয়া পদ্ধতিতে যে যে উপকরণগুলো ঘরে থাকে কিংবা কন্টিনিউ আমাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি এই পিঠা রেসিপিটা তৈরি করেছি। উপর থেকে দেখা যাচ্ছে যে আমি এখানে সেমাই দিয়েছি, আসলে এটা কিন্তু লাচ্ছা সেমাই। এটা আমি হালকা করে ভেজে তারপর আমি পিঠার উপরে ছড়িয়ে দিয়েছিলাম। জাস্ট এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, কারণ এটা সৌন্দর্যের জন্যই কিন্তু ব্যবহার করা হয়েছে। আর আমি এটা ইউজ করছি সম্পূর্ণ দেখার সৌন্দর্যের কারণে। আর উপর থেকে কিন্তু আমি কিছু কিচমিচ ছড়িয়ে দিয়েছিলাম, এটাতে করে দেখতে অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, এটা তৈরি করতে আমি কী কী উপকরণ অ্যাড করেছি এটা আমি ডিটেলসে দেখালাম না, কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আর 1 কাপ পরিমাণ আটা। আমি ময়দাটা ইউজ করি না, যেহেতু আটা আমার কন্টিনিউ ঘরে সবসময় থাকে সেজন্য আমি আটাটাই ইউজ করেছি। আর এখান থেকে চিনিও কিন্তু আমি পরিমাণ মতো 1 কাপ, আর সয়াবিন তেল আর কি খাওয়ার সয়াবিন তেলটা এটাও কিন্তু আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। তো সবগুলো উপকরণ কিছুক্ষণ আমি ভালো করে বেটারটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর কিন্তু ভালো করে এটা ভালো ম্যারিনেট করে তারপর আমি রেস্টিং শেষে আমি 1 ঘন্টা কিংবা 45 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর এটা গ্যাসের চুলায় আমি রেখেছিলাম। তো এটা কিন্তু সম্পূর্ণ 45 মিনিটেই কিন্তু আমার এই পিঠা রেসিপিটা হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে দুপুরের জন্য আলুর ভর্তা, এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে বাগার দিয়েছি, আর কিছু চিকেন রান্না করেছিলাম ভুনা করে। তো বাচ্চারা কিন্তু চিকেনটা খুব ভালোবাসে, পছন্দ করে। ওরা মাছ তেমন একটা পছন্দ করে না, আমি এর আগেও কয়েকবার বলেছিলাম। তো ওদের জন্য চেষ্টা করি খুব অল্প পরিমাণে হলেও যাতে ওরা চিকেনটা খাবারের টেবিলে পায়, সেজন্য কিন্তু আমি চিকেনটা এখানে আমি বেড়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আর আমাদের জন্য কিন্তু অপশনাল অনেক কিছুই থাকে, যেমন ভর্তা, ডাল কিংবা ভাজি এই আর কি। তো বাচ্চাদের জন্য চেষ্টা করি ওরা যেটা খাবে ওটাই কিন্তু তৈরি করার। আর আমরা বড়রা কিন্তু যে কোনোভাবে খেয়ে নিতে পারবো, যেটাই খাই না কেন, তো ঝাল করে। আর ঝাল জাতীয় জিনিসটা কিন্তু বড়রা একটু বেশি পছন্দ করে, কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে ওরা কিন্তু ঝাল খেতে পারে না। তো যাই হোক, আর এখান থেকে কিছু মাছ আছে কি বলবো, শিং মাছগুলো এত তাজা ছিল। আর এগুলো কিন্তু যখন জীবিত ছিল তখন কাটতে কিন্তু আমার সমস্যা হতো, সেই জন্য আমি কি করেছিলাম, এগুলোকে ভালো করে লবণ দিয়ে মেখে আর কি যাতে মারা যায় সেই জন্যই আর কি। তো এগুলো মারা যাওয়ার পরে কিন্তু আমি কেটেছি, কি বলবো, মারা যাওয়ার পরও আমার মনে হচ্ছিলো জীবিত আছে কি না, যদি আবার শিং মাছের ঘাই খেলে কিন্তু কাটা বিঁধলে কিন্তু খুবই খারাপ লাগে আর ব্যথাও লাগে। তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাছগুলো কেটেছিলাম ছোট ছোট আকারে, যাতে এটার মধ্যে মশলাটা ঢুকে। যাই হোক, আমি কিন্তু এক পর্যায়ে মাছগুলো কাটতে আমার বেশ সময় লেগেছিল, যেহেতু শিং মাছে অনেক কাটা থাকে। আর এখান থেকে গরুর যে চাপার যে মাংস থাকে আর কি, মাথার সাইডে যে চাপার মাংসটা থাকে ওই মাংসটাই কিন্তু নিয়ে আসছিল। তো এমনি যে নর্মালের যে রানের সাইড ওগুলো কিন্তু মাংস, আমরা একটা গরুর কিন্তু বিভিন্ন অংশ থাকে, তো যাই হোক সবগুলো অংশ থেকে মাংস খাওয়া হয়েছে, যে কোন মাংসটার টেস্ট কোন রকম। তো এখান থেকে কিন্তু 2.5 কেজি পরিমাণে মাংস নিয়ে আসছিল। তো আমি এই মাংসগুলো কিন্তু ফ্রোজেন করার জন্য পলিথিনে করে রাখছি। তো সবগুলো তো আর একত্রে রান্না করব না, রান্নার জন্য কিছু আমি আলাদা করে সরিয়ে রাখবো, আর কিছু মাংস ফ্রোজেন করার জন্য কিন্তু আমি ফ্রিজে তুলে রাখবো। সেই জন্য কিন্তু এখান থেকে মাংসগুলো আমি ভালো করে বেছে নিতেছিলাম। আর হাড্ডি, যেহেতু মাথার মাংস একটু হাড্ডি তো থাকবেই এই আর কি। তো যাই হোক, আজকে
কী বলবো, একের পর এক কাজের তো আর শেষ নেই। টুকটাক এটা ওটা করতে করতে কিন্তু সময় চলে যায় কখন বলতেও পারি না। তো কিছুদিন আগে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসা হয়েছে, আমরা ঘুরে আসছিলাম আর কি, অনেক দিনই থাকা পড়ছে, সপ্তাহখানেকের বেশি। তো বাড়িতে গিয়ে কিন্তু এত কাপড় চোপড় হয়েছে কি বলবো, ওগুলো কিন্তু কন্টিনিউ আর ধোয়া যায়নি, দেখা গেছে একটা ড্রেস পরার পর একটা আর কি খুলে রেখে দিছে। তো অলসতা লাগতো যে ঠান্ডা দিয়ে পুকুরের পানিতে ধুবো কি আসে বিষয়, তো রেখে দিয়েছিলাম। তারপর যাই হোক আসার পর কিন্তু অনেক কাপড় চোপড় হয়েছে, ওগুলো ধুয়ে কিন্তু ড্রয়ারে রাখা যাবে না, সেজন্য কিন্তু আমি ভালো করে এগুলোকে ধুয়ে তারপর ছাদে শুকাচ্ছিলাম। আর আরেকটা বিষয় বলবো, যেটা বললে হয়তো আপনাদের টিপসটা কাজেও লাগতে পারে, তা হচ্ছে আমি যখন কাপড় চোপড়গুলো ভেজাচ্ছিলাম তখন কিন্তু একটি কাপড়ের রং আর কি কী বলবো, একটি কাপড়ের রং উঠে অন্য কাপড়গুলো কিন্তু প্রায় ডিসকালার করে দিচ্ছিল। আর এই সমস্যাটা হয়েছিল যে আমার একটা ওড়নার মধ্যে থেকে আর কি সবুজ কালার রং লেগে আমার গোলাপি কালার একটা ড্রেস সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আমি তো ভাবছিলাম যে এই ড্রেসটা বুঝিয়ে হয়তো আর ভালো হবে না। তো আজকাল কিন্তু কাপড়ের রং ওঠানোর জন্য প্রায় অনেক প্রকারের কেমিক্যাল পাওয়া যায়। তো আমার হাতের কাছে কিন্তু ওই কেমিক্যালটা ছিল না। যাই হোক আনবে, বাজার থেকে কিনে আনবে, তারপর দেখা যাবে আমি ওটা দিয়ে তারপর রংটা উঠাবো। যাই হোক ওটা আমার কাছে ছিল না। তো আমি একটা কাজ করেছিলাম কি, যে এই যে টিয়া কালার যে ওড়নাটা, হ্যাঁ এই ওড়নাটা থেকে কিন্তু রংটা লেগে, সবুজ কালার রংটা তো লেগে কিন্তু আমার গোলাপি কালার ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছিল। তো ওইটা উঠানোর জন্য আমার দ্বিতীয়বার আবার দেখা যাচ্ছে যে কাপড়টা আমার ভিজাতে হয়েছে। তারপর বেশ কিছু সময় নিয়ে কিন্তু আমাকে ওটা পরিষ্কার করতে হয়েছে। কি বলবো, বাড়ি থেকে আসার পর এত কাপড় চোপড় হয়েছে, আমি ধুতে ধুতে একেবারে একটা সময় প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমার এগুলো কাচতে হয়েছে। বাট এগুলো আবার ছাদে নিয়ে শুকাতে হয়েছে, অনেকটা সময় ধৈর্য, কারণ সংসারের গৃহিণীদেরই কিন্তু সব ধরনের কাজকর্ম সামলাতে হয় এবং করতে হয়। আর আমরা কিন্তু গৃহিণীরা সবসময় যে কাজগুলো করি ওগুলো করেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের কি বলবো অনেক সময় লেগে যায় কাজে কর্মে, আমরা অনেকটাই নিজেকে হারিয়ে ফেলি। তো বাড়ি থেকে আসার পর সব ধরনের কাজকর্মে কিন্তু আমার হয়ে গিয়েছিল। তারপর দেখা যাচ্ছে আমার বারান্দায় যে গাছগুলো লাগানো ছিল ওগুলো কিন্তু প্রায় মরমর অবস্থা। পানি দেওয়া না হলে, আমরা যদি কন্টিনিউ সকাল বিকাল পানি না দিই কিংবা আমরা পানি না খাই তাহলে দেখা যাবে আমাদের কেমন লাগে, মুখ চোখ শুকিয়ে যায়। তেমনি করে যে আমার বারান্দায় যে গাছগুলো লাগানো ছিল ওগুলো কিন্তু পানি দেওয়া হয়নি, কারণ এখানে কিন্তু পরিচিত কেউ নেই যে আমার গাছগুলো একটু ভালো করে দেখবে কিংবা করবে। তো গাছগুলো এসে দেখি প্রায় অন্যরকম হয়ে গেছে। তো এর জন্য কিন্তু আমার খুব একটা খারাপ লাগতেছিল। যাই হোক আমার গাছে কিন্তু একটি ফুলও ফুটেছে, এই যে দেখেন ফুলটা খুব ভালো লাগছে। তো আমার মেয়ে এটাকে ধরতেছে, এটা কিন্তু গাঁদা ফুল, এটা কিন্তু আমরা কম বেশি সকলেই চিনি। আর এখন যেহেতু শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে আর কি গাছপালা কেমন আর কি মাটির তো পানিতে থাকে না তেমন পরিমাণ, শুকিয়ে যায় কিংবা গাছগুলো ভালো করে বাড়তে চায় না। তো এই জন্য আর কি কী বলবো অনেক দিন থাকা পড়ছে, এর জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, তো গাছগুলো বাঁচবে কি বাঁচবে না। তো আমি কিন্তু এদিক থেকে সবগুলো গাছে কিন্তু কিছু কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। আর বলার মতো কোনো ভাষা নেই আমার, যে এক জায়গা থেকে এক জায়গায় বেড়াতে গেলেও কিন্তু কন্টিনিউ আমাদের যে সমস্যা বা প্রবলেমগুলো ফেস করতে হয়, তা হচ্ছে আমরা যখন ঘর থেকে যাব তখন আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো যদি আমরা নাও থাকি তা কিন্তু কেমন হয়ে যায়, ধুলাবালি পড়ে বাড়িঘর অন্যরকম হয়ে যায়। আমরা আসার পরও কিন্তু এই সমস্যাটা হতে থাকে, এই আর কি। তো যাই হোক আমি কিন্তু অনেকটা কি বলবো, আসার পর অনেকটা আপসেট হয়ে গেছিলাম যে ঘরে কাজকর্ম সারতে হবে, তারপর বাচ্চাদের স্কুলের ড্রেস, তো ওরা আবার কন্টিনিউ স্কুলে যাবে, সেই বই খাতাগুলো সব কিছুই আর কি গোছানো পরিপাটি করতে হবে। তো যাই হোক এই যে অনেক কথা বলে ফেলছি। আর এই যে ছাদের উপরে আর কি গাছটা কিন্তু মাটির নিচেই আছে, তো এটা কিন্তু বাড়তে বাড়তে ছাদের উপরে উঠে গেছে। আর কি বলবো, এই গাছটা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আর কি বড়ি হয়, আর বেশ বড়ি হয়। আর বড়িগুলো কিন্তু খারাপও লাগে না, টক মিষ্টি দুটোই লাগে, আর অনেক সাইজে বড় বড় হয়। আর এখন যেহেতু ছোট একটু এমন দেখাচ্ছে, কিন্তু কি বলবো অনেকটা ভালো আর কি খেতে। যাই হোক এখন কিন্তু বড়ির সিজন যখন চলে যাবে তখন দেখা যাবে যে এই গাছে এখনও বড়ি আছে। তো আমি কিন্তু বড়িগুলো একটু হাত দিয়ে নাড়তেছিলাম।
আর ভালো লাগার মুহূর্তগুলো একটু শেয়ার করতে পারলে ভালো লাগে। আর এত গাছে এত বড়ি কী বলবো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে কী বলে যেন কাঠবিড়ালি থাকে। তো কাঠবিড়ালি কিন্তু গাছে একটি বড়িও রাখবে না, সে খাবে না, দেখা যাবে যে কেটে কেটে আর কি নষ্ট করতেছে, এমন একটা সমস্যা। তো কাটবে আর কি, কেটে কেটে সব ফেলে দিবে, এই একটা অবস্থা। এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছের বড়ি কিন্তু কাঠবিড়ালি এক এক করে খাবে না, কেটে কেটে ফেলে দিবে। যাই হোক, বড়ির কথা বলতে বলতে আমি অনেক কথাই বলে ফেলছি। আসলে কিছু কিছু সময় এমন থাকে যেগুলো না বললেও হয় না। তো যে ড্রেসটার কথা আমি বলেছিলাম যে এই ড্রেসটা যে এখানে কিন্তু যে বলেছিলাম গোলাপি কালার ড্রেসটাতে আর কি সবুজ কালার রং লেগে গেছে, এই ড্রেসটা হচ্ছে এইটা। তো যাই হোক, আমি কিন্তু অনেক চেষ্টার পর কিন্তু রংটা উঠাতে পারছি। কী বলবো, এত সমস্যা হচ্ছিল যে ভাবছিলাম হ্যাঁ রংটা আর কি উঠবে না। যাই হোক, কাপড় চোপড়গুলো ধোয়ার পর আমিও কিন্তু একটু হলাম, কাছ থেকে একটু হালকা হলাম। যে পর্যন্ত না ধুতাম ততক্ষণ পর্যন্ত মনে হতো যে হ্যাঁ আমার কাপড় চোপড় ধুতে হবে, শুকাতে হবে, কিংবা ঘরে রেখে দিলেও কিন্তু আমি পারি না। যে পর্যন্ত আমার কাজগুলো আছে না, অনেকে কাজ ফেলে শুয়ে বসে থাকে, আমার যে পর্যন্ত কাজগুলো শেষ না হবে আমার মাথা মনে হয় ভার হয়ে থাকে যে কখন আমি কাজগুলো করে সেরে তারপর গুছিয়ে ফেলবো, এই আর কি। যাই হোক, বাড়ি থেকে আসার পর কিন্তু অনেকটা সময় আমার এই কাজকর্মে কিন্তু বিজি থাকতে হয়েছে। তো পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব বলে কিছু কিছু ফুটেজ করে রেখেছিলাম। আর আরেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এখন যেহেতু শীতকাল, আমাদের কন্টিনিউ কিন্তু বিছানা থেকে শুয়ে বসে থাকতেই ভালো লাগে, আর উঠতে কিন্তু ইচ্ছে হয় না। সেজন্য আমাদের ঘরের কাজকে আরও সময় বাঁচানোর জন্য, আরও সহজ করার জন্য এই পদ্ধতিটা কিন্তু অনেক ভালো। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে কিছু পেঁয়াজ কুলি আছে, আর সাথে আছে কাঁচামরিচ, আর আছে টমেটো। তো আমি কিন্তু ধনেপাতাও কিন্তু ভালো করে বেছে তারপর কিন্তু আমি ঝরা দিতে দিয়েছিলাম, আর যাতে একটু শুকায় ফ্যানের বাতাসে, সেজন্য যাতে কিছুদিন ফ্রোজেন করে থাকে আর ভালো থাকে। তো সেই জন্য কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো করে, আমি এটা কিন্তু আগে থাকতে ধুয়ে নিই, ঠিক আছে, আমি ভালো করে কুচি করে, যাতে পানি অবস্থায় রাখলে কিন্তু দেখা যাবে নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি পেঁয়াজগুলিগুলো কিন্তু ভালো করে কুচি করে নিয়েছি না ধুয়ে। যখন আমি এটা ইউজ করব তখন ফ্রিজ থেকে নামিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি এটা ইউজ করব তরকারি, ভাজি কিংবা যেটাই হোক না কেন। তো এভাবে যদি আমরা ভালো করে কুচি করে কেটে ফ্রোজেন করে রাখি, দেখা যাবে কি আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আমরা যখন পেঁয়াজ যতটুকু পরিমাণ আমাদের পেঁয়াজগুলি লাগবে ততটুকু পরিমাণ ফ্রিজ থেকে বের করে নিতে পারবো, তারপর সাথে সাথে কাটতে হবে না। আর আগে থাকতে যদি আমরা কাঁচামরিচগুলো ফালি করে রাখি, দেখা যাবে কাজের যখন আমরা রান্না করব কারি কিংবা যে কোনো আইটেম, তখন কিন্তু অনেক সময় আমাদের বেঁচে যাবে, যে বারবার বটি নিয়ে কাটতে হবে না। সেজন্যই কিন্তু আমি পেঁয়াজ করি, তারপর কাঁচামরিচ, তারপর হচ্ছে টমেটো, এগুলো কিন্তু সপ্তাহখানেকের জন্য ফ্রোজেন করার জন্যই কিন্তু আমি ভালো করে এগুলো কেটে তারপরে এভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে ফ্রোজেন করার জন্য। তো যাই হোক, আমি বলেছিলাম না যে হলুদ মরিচ, তো আমি দেখছিলাম যে আসলে এটা ভালো করে শুকায়নি, আরও 2-3 বার কিন্তু আমাকে রোদ দিতে হবে। তো আমি আর এই জন্য এগুলো আর পটে ভরে রাখলাম না, যখন একেবারে ভালো করে শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি পটে ভরে রাখবো। যাই হোক, বলতে বলতে কিন্তু অনেক কিছু বলে ফেলেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।